চাঁদপুরে মেঘনায় সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার। ডাকাতিতে বাধা দেয়ায় হত্যা ধারণা কোস্টগার্ডের। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিল ঢাকা। দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন নিয়ে টালবাহানা হলে ফের রাজপথে আন্দোলন। ঠাকুরগাঁয়ে বললেন ফখরুল, রোডম্যাপ না দেয়ায় সংশয় মন্তব্য খসরুরের। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে অবশেষে 7 সদস্যের কমিশন। আর রোহিঙ্গা অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলছে বিজিবি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিন্দা। লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে লন্ডনে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। মিথ্যা ও রাজনৈতিক বলছে লেবার পার্টি। এবং মিরপুরে বিপিএল মিউজিক ফেস্ট শুরু। রাহাত ফাতে আলী খান মঞ্চে আসবেন রাত 8:30টায়, পারফর্ম করবেন 3 ঘন্টা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবাব। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। চাঁদপুরের মেঘনায় থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড। হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এবং নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম জুয়েল বলে জানা গেছে। সোমবার দুপুরে 999 থেকে খবর আসে চাঁদপুরের হরিণাঘাট এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক নোঙর করা একটি কার্গো জাহাজে কয়েকজন আহত অবস্থায় রয়েছেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযানে যায়। 5 জনকে মৃত ও 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তা ট্রলার নিয়ে আসলে দেখতে পাই 3 জনকে নিয়ে হসপিটালে যাচ্ছে, আর 5 জন মরদেহ জাহাজে আছে। ওই জাহাজের মাস্টার আমাদের মাস্টারের কাছে বলল যে জাহাজের স্টাফের এমন ভাবে কোপাইছে যে স্টাফ সব মরে গেছে। পুলিশের ধারণা ডাকাতরা ডাকাতির উদ্দেশ্যে জাহাজে আক্রমণ করে, পরে তাদের প্রতিহত করায় ধারালো অস্ত্র দিয়ে সবাইকে আঘাত করা হয়। আমরা 2টি মোবাইল উদ্ধার করেছি এবং মোবাইলের সংশ্লিষ্টতা ধরে আমরা সম্পূর্ণ ঘটনা উদ্ঘাটন করতে সক্ষম হব, এটা আশা করছি। জাহাজে থাকা 8 জনের সবারই গলা ধারালো অস্ত্র দিয়ে কাটা। 5 জনকে মৃত ছাড়াও গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করা হয়, পরে আরো 2 জনের মৃত্যু হয়। এই তথ্যটা বের করতে আমাদের সময় লাগবে। এটা কি একটা হত্যাকাণ্ড নাকি শুধুই ডাকাতি নাকি ভিন্ন কিছু, এমনও হতে পারে যে নিজেদের মধ্যেও অনেক সময় ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করেও ঝামেলা হয় আর কি। তা আসলে এটা এই মুহূর্তে বলা সম্ভব না, এটা শুধু আমাদের তদন্তের পরই আমরা বলতে পারবো। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ কি বলছে? নতুন করে আর কোনো মরদেহ পাওয়া গেল কিনা জানাবেন। জানাতুল রুবা, আপনি জানেন যে পণ্যবাহী যে জাহাজ থেকে যে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, মূলত 999 যে ফোন, সেই ফোন পাওয়ার পরেই কিন্তু প্রশাসনের লোকজন সেখানে গিয়ে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়, আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আর এই যে আহত অবস্থায় যে 3 জনকে উদ্ধার করা হয়, তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পথে আবার দুজনের মৃত্যু হয়। আর আরও একজন যিনি আহত, তার গলায় হচ্ছে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে, যার কারণে সে কথা বলতে পারছিলেন না। পুলিশ যেমনটি জানিয়েছে যে তারপর হচ্ছে তিনি লিখেছেন যে তার নাম জুয়েল। এই শুধু একজনের নামেই কিন্তু জানা গিয়েছে, আর বাকিদের পরিচয় কিন্তু এখনো শনাক্ত হয়নি। আর বিকাল 3টায় যখন তাদেরকে উদ্ধার করা হয়, এরপর থেকে তাদেরকে যেই পুলিশ ধারণা করছেন যে যাদেরকে উদ্ধার হয় তারা হচ্ছে পণ্যবাহী যে জাহাজটি, তাই সেখানেই তারা কর্মরত ছিলেন বা সেখানকার শ্রমিক বলে তাদেরকে ধারণা করা হচ্ছে। এমনকি 5 জনের যে মরদেহ, তাদেরকে ভিন্ন ভিন্ন কামরা থেকে কিন্তু উদ্ধার করা হয়। আর তাদেরকে যখন উদ্ধার করা হয়, তাদের শরীরে যে আঘাতের চিহ্ন, বলা হচ্ছে যে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়, তারপরে কিন্তু তাদের স্পটেই 5 জনের কিন্তু মৃত্যু হয়। আর এই ঘটনায় এখন পর্যন্ত যে জাহাজটি, পণ্যবাহী যে জাহাজটি, সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঘেরাও করে রেখেছে।
হয়েছেন। আর এছাড়াও যখন তাদের উদ্ধার করা হয় সেই সাথে তাদের থেকে ফোন উদ্ধার করা হয়, সেই ফোন থেকে হয়তো সবশেষ কল বা সিডিআর রেকর্ড যদি বের করা যায় সেক্ষেত্রে হয়তো বা তদন্ত সাপেক্ষে পুলিশ ধারণা করছে যে এরপর হয়তো বাকিদেরকে ধরতে বা এর সাথে কারা কারা জড়িত সেটাও কিন্তু বের করা যায়। আর এখন পর্যন্ত আরেকটা যে বিষয়টি বলে রাখি যে এই যে 7জনের যে মরদেহ এখানে বা 7জন যে মারা গিয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো স্বজন বা আত্মীয় স্বজন কোনো দিক থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না যে তাদের আসলে শনাক্ত করার বিষয়ে এখনো কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে জাহাজ বা জাহাজের যেই মালিক রয়েছেন পুলিশ বলছেন যে তাকেও কিন্তু এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে জাহাজের মালিক কোথায় বা কোথায় সেটাও কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর এখন হচ্ছে যে সেই জাহাজটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এরপর হচ্ছে যদি কোনো আপডেট থাকে পরবর্তী সংবাদ আমরা সেটি জানাবো। জান্নাত। আরিফ, আপনাকে ধন্যবাদ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার দিল্লিকে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন এই কথা জানান। আর বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রত্যেকটা গুলির বিচার হবে। রোববার মৃত্যুবরণ করা জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হওয়া আরাফাতের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত হয়ে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত আল মুহাইমিনুল খানের রিপোর্টে। 5 আগস্ট পতিত সরকারের দোসররা পতন নিশ্চিত জেনেও মরণ কামড় দিতে হামলা করে আন্দোলনরত ছাত্র জনতার উপর। আর সেই হামলায় উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর প্রথমে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। তারপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে, সেখান থেকে পাঠানো হয় CMH-এ। এমনকি উন্নত চিকিৎসা নিশ্চিতে বিদেশে নেবার প্রস্তুতিও নেওয়া হয়। সব চেষ্টাকে ব্যর্থ করে প্রায় 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন আরাফাত। গত রাত্রে সে 10:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আমার আরেক সন্তানের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসছে, কিন্তু এই শহীদ আরাফাতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হওয়াটা খুবই দরকার ছিল। সোমবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ ভাইদের স্বপ্ন থেকে বিচ্যুত হবার সুযোগ নেই। এই সরকারের মেয়াদেই জুলাই বিপ্লবের গণহত্যাকারীদের বিচার করতে হবে। খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। সেখানে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করা হবে। বাদ যাবে না, নিশ্চিত থাকেন। এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না, তারা শহীদ। জানাজা শুরুর আগে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ফাঁসির কাষ্ঠে ঝুলতে শেখ হাসিনাকে ফিরতেই হবে। যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য। এরপর প্রথম জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শহীদ আরাফাতের স্বজনসহ সাধারণ শিক্ষার্থী জনতা। জানাজা শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে জানাজা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিচার বিভাগ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, এমনটি মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই সরকারের সব ধরনের সংস্কারের কেন্দ্রে আছে নির্বাচন ভাবনা। সিরদাপ মিলনায়তনে CGS রাষ্ট্র সংস্কার সংলাপে বক্তব্য রাখেন তিনি। আলোচনায় উঠে আসে বিচারপতি নিয়োগ, আইনের সংস্কার সহ বিচার বিভাগে সংস্কারের নানা প্রসঙ্গ। রাজনৈতিক অর্থনীতি ঠিক করার কথাও বলেন বক্তারা। বিচার বিভাগ সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স CGS আয়োজিত সংলাপ অংশ নেন আইন উপদেষ্টা, আইনজীবী, রাজনৈতিক নেতা ও আইন গবেষকরা। বিচারপতি নিয়োগ ও বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে
মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। বিচার বিভাগে মামলার জট, বিচারক ও আইনজীবীদের দলবাজি এবং দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যতগুলো মামলা পেন্ডিং আছে, যদি আজকের থেকে নতুন মামলা ফাইলিং বন্ধ করা হয়, এই বিদ্যমান মামলা শেষ হতে অন্তত 30 বছর সময় লাগবে। এখন এইটা নিষ্পত্তির ব্যাপারে একটা পদ্ধতি বের না করে আমরা শুধু উপরে মলম লাগালে কিন্তু এই বিচার ব্যবস্থার গতি আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। বিচারাঙ্গনে নিয়োগ বৈষম্য এবং বিচারপতিদেরও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন সংলাপে অংশ নেয়া আলোচকরা। সুপ্রিম জুডিশিয়াল গঠন সহ নিম্ন আদালতে জজ নিয়োগের নীতিমালাও আসে আলোচনায়। পুলিশ যদি বা অন্যান্য অফিসার যদি মিসকন্ডাক্ট করে, তার যদি অপরাধের বিচার হতে পারে, তাহলে জাজ ভুল করলে এর বিচার হবে না কেন? পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি চরমভাবে হয়েছে, কোনো সন্দেহ নাই। সে ট্র্যাক থেকে তো বেরোতে হবে। একসময় আওয়ামী লীগ করেছে, এখন অন্যরা করবে, তাহলে কি লাভ হলো? আমাদের এই হাইকোর্টে আগাম জামিনের প্রক্রিয়া একেবারেই বন্ধ বলা যেতে পারে। এটা কেন হবে? কোন সময় আমরা এটা দেখেছি? যদি অন্যায় মামলা কারো বিরুদ্ধে হয়, মিথ্যা মামলা কারো বিরুদ্ধে হয়, সেটার মধ্যে সেটা আনলক করা, সেটা ঠিক করার একটি উপায়ই হচ্ছে আগাম জামিন পাওয়া। বক্তারা বলেন, দলীয় পরিচয় ছেড়েই আইনজীবীদের বিচার বিভাগে আসা উচিত। Politics has been shifted from the hands of politician to the hands of smuggler, to the hands of businessman, to the hands of bureaucrat. জুডিশিয়ারি সিস্টেম আলোচনা করতে গিয়ে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি, কিন্তু আসল কথাটা তো বলেন নাই। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অফ দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। জানান, শুধু আইন দিয়েই বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না। রাজনৈতিক নেতৃত্ব ও বিচারাঙ্গন সংশ্লিষ্টদের মানসিক পরিবর্তনও জরুরি। দুঃশাসন নাই। সজল দাস, নিউজ 24, ঢাকা। চাইলে বিচার 5 আগস্টের মতো আবারও রাজপথে নামতে হবে, আন্দোলন করে আদায় করতে হবে মানুষের ভোটের অধিকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেবে না বাংলাদেশ। আর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই নেতা। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জনসভা। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দুপুর গড়িয়ে বিকাল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। সোমবার বিকেল 4টার দিকে নিজ নির্বাচনী আসনের জনসভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব। নিজেদের প্রিয় নেতাকে কাছে পেয়ে শুভেচ্ছা ও অভিবাদন জানান নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সরকারের উপদেষ্টাদের ইঙ্গিত করে তিনি আবারও তাদের বক্তব্যের জন্য সতর্ক করেন। আজকে এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। তাই এই দেশের মানুষ যখন জেগে উঠছে, তখন তাদের আর পালানোর জায়গা ছিল না। এখনো অন্তর্বর্তী সরকার নির্বাচনের স্পষ্ট রূপরেখা না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে রাজপথে নামতে হবে বলে মন্তব্য করেন তিনি। জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনদিন ক্ষমতায় যেতে পারি, রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি, তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধরনের মানুষের অধিকারকে নিশ্চিত করা হবে। এদিকে গুলশান কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা না দেয়ায় জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে নির্বাচনের টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এটার আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, এবং এইটার কারণ হিসেবে অনেকে অনেক কথা বলছে, সেটা জনমনে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। পরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণ অধিকার পরিষদের লিয়াজোর কমিটির সাথে বৈঠক করে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে অবশেষে গঠিত হলো 7 সদস্যের কমিশন। বিজেপি দিবস উপলক্ষে সোমবার পিলখানায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা জানান। বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ভুক্তভোগী ও স্বজনদের দীর্ঘদিনের দাবি সুপরিকল্পিত হত্যাকাণ্ড এটি। ঘটনার 1.5 দশক পর অবশেষে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ALM ফজলুর রহমানের নেতৃত্বে এই তদন্ত কমিশনে সামরিক বাহিনীর 2 জন সদস্য, ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1 জন করে শিক্ষক, সিভিল সার্ভিসের 1 জন, পুলিশের 1 জন সিনিয়র কর্মকর্তা রয়েছেন। সোমবার পিলখানায় 29তম বিজিবি দিবসের অনুষ্ঠানে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা যেটার জন্য সবসময় চেয়েছেন যে বিডিআর একটা পুরনো একটা কমিশন করার জন্য, এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। গতকাল রাত্রি উনি সিগনেচার করে দিয়েছেন এবং আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। আমরা রোহিঙ্গাদের কোনো অবস্থায় প্রবেশ করতে দিব না। তারপরেও যারা ওই যে আপনি একটা বললেন সংখ্যা ঘুরে গেলে, ওটা হয়তো মানবিক দিক বিবেচনা করে আমরা হয়তো তাদের, যেহেতু ওই এলাকায় যুদ্ধ হচ্ছে, তাকে পাঠানো যায় নাই, বাট আমরা ম্যাক্সিমামে কিন্তু পাঠাই দিচ্ছি। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয় পদক, সংবর্ধনা দেয়া হয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার। আজ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুষ্কৃতিকারীদের শীঘ্রই আইনের আওতায় আনবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে দেখা যায় কুমিল্লার 14 গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয়। রবিবার দুপুরে স্থানীয় লোকজন এ ঘটনা ঘটায়। মুক্তিযোদ্ধা কানুকে লাঞ্ছিত করার বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার এসপি অফিস। জড়িতদের শনাক্ত করা গেছে, তারা এখন অজ্ঞাত স্থানে আছে। আর ভিডিও ফুটেজ দেখে আপনার যারা যারা ওখানে ছিল তাদেরকে ধরার জন্য আমরা চেষ্টা করছি বের জন্য। সোমবার প্রধান উপদেষ্টার দফতর থেকে এক বার্তায় মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিজিবির এক অনুষ্ঠানে হেনস্থাকারীদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে। কিছু সংখ্যক তো দুষ্কৃতিকারী সব জায়গায় রয়ে গেছে এবং যে দুষ্কৃতিকারী তাকে হেনস্থা করছে তাদের আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। 1 মিনিট 46 সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় 10 থেকে 12 জন ব্যক্তি মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছেন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ছাড়াও নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এই আদেশ দেন। নিউ মার্কেট থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে এবং মোহাম্মদপুর থানার মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান ও সাবেক এমপি মোহাম্মদ সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পটনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল হাসান, সাদেক খান, সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাদেরকে যাত্রাবাড়ি থানা, মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় হত্যা মামলাদেরকে গ্রেফতার দেখানো হয়। হযরত মাওলানা সাদ কান্দলভির অনুসারী সকল মুরব্বীদের নামে করা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী মুফতি মুয়াজ বিন নূরকে অতি সত্বর মুক্তির দাবি জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশের সাতপন্থী মুরব্বীরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। অত্যন্ত দুর্ঘটনাবশত এটা ওনারা আমাদের উপর হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য, এবং যখন দেখবেন একটা
মব হয়ে যায়, যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন কিছু সাথে তারা আমাদের উপর আক্রমণ শুরু করলো, বাস আমি সরাসরি বলতেছি অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমার ভাইয়েরা মামলা করুক, আমরা অ্যাকশনে যাব। আমার ভাইয়েরা আলোচনা করে তো সমাধান করতে পারবে না। মাওলানা মামুনুল হক সাহেব তো পারতো, ওনার যে স্ট্যাটাস ছিল, ওনার যে খানদান, বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান, কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না দিলে কেরোসিন ঢালছে। পেশাদার ছিনতাইকারী সন্দেহে রাজধানীতে 93 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। রাজধানীতে বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় গ্রেপ্তার করা হয় 93 পেশাদার ছিনতাইকারীকে। সোমবার ব্রিফিংয়ে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সকলে মিলে প্রতিরোধ করতে হবে বলে মনে করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের এমন চিত্র শঙ্কিত করেছে রাজধানীবাসীকে। এমন আরও কয়েকটি ঘটনায় নড়ে চড়ে বসে পুলিশ। নগরবাসীকে আশ্বস্ত করতে সম্প্রতি রাজধানীতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এতে পেশাদার 93 ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ 8, মতিঝিল 14, লালবাগ 26, ওয়ারি 10, তেজগাঁও 19, মিরপুর 4, উত্তরা 8 এবং গুলশান বিভাগের হাতে ধরা পড়েছে 4 জন ছিনতাইকারী। সোমবার ডিএমপির মিডিয়া উইংয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ। আমরা ফুড পেট্রোল, বাইক পেট্রোল, মোটরসাইকেলে 2 জন, একজন অফিসার, একজন কনস্টেবল অথবা এসআই দিয়ে, এবং গাড়িতে পেট্রোল, 3 ধরনের পেট্রোলই এটা আমরা করাচ্ছি। এবং এই পেট্রোলগুলো যেহেতু এখন শীতের রাত এবং গভীর রাতেও ছিনতাইয়ের ঘটনা ঘটতেছে, এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি, এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। হরহামেশাই পুলিশের এসব ধরপাকড় চললেও ছিনতাইকারীরা জেল হাজতকে মৌসুমে শ্বশুরবাড়ি বানিয়ে ফেলছে বলে মন্তব্য করে পুলিশ। যারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। বিশেষ করে এই যে মহানগরীতে আমরা প্রায় 2 কোটির মতো লোক বসবাস করি, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, সকলে মিলে প্রতিরোধী রুখে দিতে পারে এসব ছিনতাইকারীকে বলেও মন্তব্য করে ডিএমপি। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 1974 কোটি 30 লাখ টাকার 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পসমূহ হল চিলমারি এলাকায় নদীবন্দর নির্মাণ প্রকল্প, আশুগঞ্জ পলাশ সবুজ প্রকল্প, কুমিল্লায় টেকসই কৃষি প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্প এবং অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন প্রকল্প। আন্তর্জাতিক প্রসঙ্গ। রূপপুর প্রকল্পে ঘুষ কেলেঙ্কারিতে নাম আসায় যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছেন দেশটির কর্মকর্তারা। এ সময় তার বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ সিদ্দিক। গত বৃহস্পতিবার টিউলিপকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেছিলেন। বাজার দরের চেয়ে বেশি খরচ দেখিয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ 3.9 বিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় 57,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। খালা শেখ হাসিনার বিরুদ্ধে দুদক যে তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিকও। মাঠে গড়ানোর আগেই বিপিএল নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনার ঝড়। এবারের আসরে বাজেট ধরা হয়েছে 7 কোটি টাকা, যার মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি শিল্পী রাহাত ফাতে আলী খানের পেছনেই খরচ প্রায় 4 কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে 2 কোটি। দেশের এমন পরিস্থিতিতে কেন এমন খরচের মহারণ বিসিবির, তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ ক্রিকেট ভক্তরা। বিপিএল মাঠে গড়াবে আর সমালোচনা হবে না, তা কি কখনো হয়? প্রতিবারের মতো এবারও ফ্র্যাঞ্চাইজি এই আসন নিয়ে উঠেছে সমালোচনা। কোটি কোটি টাকা খরচ করে বিদেশি শিল্পী এনে উদ্বোধনী অনুষ্ঠান। মাঠের লড়াইয়ের আগেই দেশের 3 শহরে অনুষ্ঠেয় মিউজিক ফেস্ট, তারুণ্যের উৎসবের লোগো ও বিপিএল মাস্কট উন্মোচন সহ 7টি ফ্র্যাঞ্চাইজি শহরে টুর্নামেন্টের ট্রফি ও মাস্কট ট্যুর মিলিয়ে খরচ প্রায় 7 কোটি টাকা।
খরচটা একটু বেশি হয়ে গিয়েছে, এটা আমাদের মনে হচ্ছে। এই মুহূর্তে এতটা খরচ আমাদের দেশের জন্য একটু যদি অনেক বেশি খরচ হয়ে থাকে, আমি এটা আসলে পক্ষপাতী না। দেশের সংকটাপূর্ণ সময়ে ক্রিকেটের বাইরে এত খরচে গণমাধ্যম কর্মীরাও নাখোশ। বিপিএল প্রাইজ মানি, প্লেয়ারদের পেমেন্টের দিকে তাকান, তখন মনে হবে যে একটা বোধহয় এখানে বৈষম্য হলো বা একটা আসল জিনিসটা বোধহয় আমরা মিস করে যাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান করে যদি একটা টাকা তোলা যায়, 7.5 কোটি টাকা খরচ করে যদি 10 কোটি টাকা আর্ন করা যায়, প্রসেসটা যদি সেটা হয় সেটা বেটার। আগের যে কমিটি যেই পরিমাণ আপনার ব্যয়ের দিকে ছিল, আপনি সেই দিকেই অনুসরণ করছেন, এটা তো আসলে কোনো ভালো কোনো কিছু মনে হচ্ছে না। সুরের মূর্ছনায় মিরপুরে সবুজ গালিচা মাতাবেন রাহাত ফাতে আলী খান। অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড আছি, আর দেখি কি হয়। খুবই এক্সাইটেড, আমি আমার কাজিনরা সবাই আসছি। 25 ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে আরও একটি উদ্বোধনী অনুষ্ঠান। বিপিএল এর ব্যাট বলের লড়াই মাঠে গড়ানোর আগে খরচ 7 কোটি টাকা। তবে এখনো অনেক জেলাতেই ক্রিকেট টুর্নামেন্টই হয় না। তার আগে এমন বাজেট নানা প্রশ্নের জন্ম দেয়। রাহাত ফাতে আলী খানের পেছনেই খরচ করা হচ্ছে 3,40,00,000 টাকা। শুভ দেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দর্শক, মিরপুরে শুরু হয়েছে বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মঞ্চ মাতাবেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতে আলী সহ দেশের সঙ্গীত শিল্পীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী শুভ দেবনাথের কাছে। শুভ, মিউজিক ফেস্টের সর্বশেষ খবর জানাবেন, আর রাহাত ফতে আলী খান কখন মঞ্চে উঠবেন? ধন্যবাদ আপনাকে। আর কিছুক্ষণ পরে রাহাত ফাতে আলী খান মঞ্চ মাতাবেন। প্রায় 3 ঘন্টা ধরে তিনি কনসার্ট করবেন এবং আপনি শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যতটা সাউন্ড শোনা যাচ্ছে, সেখানে কিন্তু মাইলস থেকে শুরু করে মাইলসের কনসার্টে চলছে এবং একের পর এক সঙ্গীত শিল্পীরা মঞ্চ মাতাচ্ছেন এবং সবশেষ রাহাত ফাতে আলী খান উঠবেন। তিনি টানা 3 ঘন্টা মিরপুর উপস্থিত দর্শকদের তার প্রিয় গানগুলো উপহার দেবেন। আমরা যখন বাইরে কথা বলছিলাম দর্শকদের সঙ্গে, তখন বলছিলাম যে রাহাত ফাতে আলী খানের জন্য তাদের অপেক্ষা। দীর্ঘক্ষণ দেখছিলাম যে লাইনে সারি ঠেলে তারা ভেতরে প্রবেশ করছে। এখন আমরা দেখলাম দীর্ঘ লাইন, কিন্তু যেহেতু রাহাত ফাতে আলী খান প্রবেশ করেছেন, আমার কিছুক্ষণ পরই মূল কনসার্ট অর্থাৎ রাহাত ফাতে আলী খানের কনসার্ট শুরু হবে, সে কারণে গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে চাইলেও যে কেউ ভিতরে প্রবেশ করতে পারছে না। এবং সকাল থেকে আমরা দেখছিলাম যে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যখন মাঠে প্রবেশ করছেন তখন 3 থেকে 4 স্তর নিরাপত্তা পেরিয়ে তাদের যেতে হচ্ছে। সে কারণে বলতে হয় যে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এবং নিরাপত্তা রক্ষীরাও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে এর মধ্যে 5 জন কিন্তু ফলস টিকিট নিয়ে ধরা খেয়েছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের কাছে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে, সেটি আমরা দেখছিলাম। কিন্তু বাইরে যে দর্শক, উন্মাদনা, আগ্রহ সবকিছু মিলিয়ে কিন্তু বলাই যায় যে বিপিএল এর যে উদ্বোধন অনুষ্ঠান সেটি কিন্তু জমে উঠেছে। কিন্তু যেটি নিয়ে সমালোচনা হচ্ছে সেটি 7 কোটি টাকার মতো খরচ করা হচ্ছে বিপিএল উদ্বোধন থেকে শুরু করে ম্যাচ মাঠে গড়ানো আগ পর্যন্ত। সেটি কিন্তু খুব একটি ভালো একটি বিষয় অনেকে বলছেন না, বা অনেকে বলছেন যেহেতু ক্রিকেটের হাইপ তুলতে হয়, বিপিএল হাইপ তুলতে হয় এবং যেহেতু স্পন্সরের কাছ থেকে এই অর্থটা আসছে, সে কারণে কিন্তু অনেকে বলছেন যে সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু আবার অনেকে বলছেন যে এই ধরনের অর্থ যদি লোকাল ক্রিকেটে ব্যয় করা হয় তাহলে একটি ভালো একটি বিষয় হতো। আর দর্শকরা কিন্তু এক এক করে প্রবেশ করছে, গভীর রাত পর্যন্ত কনসার্ট চলবে। রাহাত ফাতে আলী খান আর কিছুক্ষণ পরে মঞ্চ মাতাবেন রূপা। এই ছিল আমার কাছে মিরপুর থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।